ডিএসপি ম্যাডাম বৃন্দাবন থেকে দর্শন করে ফিরছিলেন। পথে বিধায়কের গুন্ডারা তাকে সাধারণ মহিলা ভেবে তুলে নিয়েছিল। বন্ধুরা, সকালের সময় ছিল। বৃন্দাবনের গলিগুলোতে হালকা রোদ ছড়িয়ে পড়েছিল। মন্দিরের ঘণ্টার আওয়াজ বাতাসে মিশেছিল এবং সবদিকে ভক্তির পরিবেশ ছিল। এমন পরিবেশেই সীমা শর্মা বাঁকে বিহারীজির দর্শন করে মন্দির থেকে বাইরে বেরোলেন। তার মুখে শান্তি ছিল, মনে স্বস্তি ছিল এবং চোখে এক অদ্ভুত ধরনের চমক। আজ তিনি উর্দিতে ছিলেন না, না তার সাথে কোনো সরকারি গাড়ি ছিল, না সাইরেন, না গার্ড। আজ তিনি শুধু একজন সাধারণ পুণ্যার্থী ছিলেন, একদম সাধারণ। তিনি হালকা রঙের সুতির শাড়ি পরেছিলেন, চুল সাধারণভাবে বাঁধা ছিল, মুখে কোনো গয়না বা মেকআপ ছিল না, শুধু কপালে হালকা চন্দন। কেউ তাকে দেখলে এটাই ভাবত যে কোনো গ্রাম বা ছোট শহরের সাধারণ মহিলা, যে ভগবানের দর্শন করে নিজের বাড়ি ফিরছে। সীমা শর্মা আসলে জেলার ডিএসপি ছিলেন, কিন্তু এই কথা আজ কেউ জানত না। তিনি নিজেও চাইতেন না যে কেউ চিনুক। তিনি প্রায়ই এমনটা করতেন, কখনো কখনো পরিচয় না দিয়ে মানুষের মাঝে যাওয়া, তাদের আসল সমস্যা দেখা এবং বোঝা, এটাই তার পদ্ধতি ছিল। তার মনে হতো যে উর্দি পরে থাকলে মানুষ সত্যি কথা বলে না, ভয় পেয়ে যায়, কিন্তু সামনে যখন একজন সাধারণ মানুষ থাকে তখন মন খুলে কথা বলা যায়। আজকেও তিনি এই চিন্তা নিয়েই বৃন্দাবন এসেছিলেন। তিনি কাউকে জানাননি যে তিনি দর্শনের জন্য এসেছেন, না থানাকে না স্টাফকে। শুধু মনে এক ভাবনা ছিল যে ভগবানের সামনে মাথা নত করে একটু শান্তি নেওয়া যাক। দর্শনের পর তিনি মন্দিরের বাইরে কিছুক্ষণ দাঁড়িয়ে রইলেন, প্রসাদ নিলেন, জল খেলেন এবং তারপর লোকাল বাসস্ট্যান্ডের দিকে রওনা হলেন। পথে ফুল বিক্রেতা মহিলারা ছিল, চুড়ি বিক্রেতা বাচ্চারা ছিল, সাধু সন্তরা বসেছিল। সীমা সবাইকে দেখতে দেখতে যাচ্ছিলেন। তার এটা দেখে ভালো লাগছিল যে এখানে মানুষ ভক্তিতে ডুবে আছে, কিন্তু সাথে তার মনে এই প্রশ্নও জাগল যে এই মানুষদের জীবন কি সত্যিই এত শান্ত, নাকি এই শান্তি শুধু মন্দিরের ভেতর পর্যন্তই সীমাবদ্ধ। এই ভাবতে ভাবতেই তিনি বাস স্ট্যান্ডে পৌঁছালেন। বাস খুব একটা ভর্তি ছিল না। কিছু মহিলা ছিল, ২-৪ জন বৃদ্ধ, কিছু মজুর এবং ২-৩ জন ছাত্র। সীমা টিকিট নিলেন এবং জানলার পাশে বসে পড়লেন। বাস ধীরে ধীরে এগোল। রাস্তার দুপাশে ক্ষেত, ছোট ছোট গ্রাম এবং কোথাও কোথাও জনশূন্য রাস্তা আসতে লাগল। সীমা জানলা দিয়ে বাইরে দেখছিলেন। বাতাস তার মুখ ছুঁয়ে যাচ্ছিল। সাধারণ দিনগুলোতে তিনি ফাইল, মিটিং আর কেসে জড়িয়ে থাকতেন, কিন্তু আজ কিছু মুহূর্তের জন্য তিনি নিজেকে একজন সাধারণ মানুষের মতো অনুভব করছিলেন। তার এই অনুভূতি ভালো লাগছিল। বাস যেমন যেমন বৃন্দাবন থেকে দূরে যাচ্ছিল, রাস্তা আরও বেশি জনশূন্য হতে থাকল। কিছু জায়গায় রাস্তা খারাপ ছিল, কোথাও গাছপালা ঘন ছিল, কোথাও দূর দূর পর্যন্ত কোনো জনবসতি দেখা যাচ্ছিল না। বাস এক মোড়ে ধীর হল এবং তারপর এক জায়গায় দাঁড়িয়ে পড়ল। ড্রাইভার বলল যে কিছুক্ষণ থামবে, কারণ সামনে রাস্তা সরু। কিছু মানুষ নিচে নেমে গেল। সীমা নিজের সিটেই বসে রইলেন। তখনই তার নজর বাইরে দাঁড়িয়ে থাকা কিছু লোকের ওপর পড়ল। তারা সাধারণ পোশাকে ছিল, কিন্তু তাদের চোখে এক অদ্ভুত ধূর্ততা ছিল। তারা বাসটিকে খুঁটিয়ে দেখছিল, যেন কারোর জন্য অপেক্ষা করছিল। সীমা এই ব্যাপারে খুব একটা গুরুত্ব দিলেন না। তিনি ভাবলেন হয়তো গ্রামের লোক হবে। বাস কিছুক্ষণ পর এগোল এবং কিছু দূরে আবার থামল। এবার ড্রাইভার বলল যে বাস এই পর্যন্তই যাবে, সামনে অন্য বাস পাওয়া যাবে। সব যাত্রীদের নামতে হলো। সীমাও নেমে এলেন। সামনে একটা কাঁচা রাস্তা ছিল আর চারদিকে নিস্তব্ধতা। বাকিরা নিজের নিজের পথে চলে গেল, কেউ পায়ে হেঁটে, কেউ অন্য কোনো সাওয়ারির খোঁজে। সীমা রাস্তার ধারে দাঁড়িয়ে সামনে যাওয়ার জন্য বাস বা কোনো মাধ্যম দেখতে লাগলেন। তখনই সেই লোকগুলো যাদের তিনি আগে বাসের কাছে দেখেছিলেন, তারা তার কাছে চলে এলো। তাদের মধ্যে একজন জিজ্ঞেস করল, বোন কোথায় যাবেন? সীমা সাধারণ গলায় বললেন, সামনের মফস্বল পর্যন্ত যেতে হবে। সেই লোকটা বলল, ওদিকে যাওয়া মুশকিল, বাস অনেকক্ষণ ধরে আসেনি, আমরা ওদিকেই যাচ্ছি, ছেড়ে দেব। তার কথা শুনতে সাধারণ মনে হচ্ছিল, কিন্তু সীমার মনে হালকা সন্দেহ জাগল। তবুও তিনি নিজেকে সাধারণ মহিলার মতোই রাখলেন। তিনি ভাবলেন যে প্রয়োজনের চেয়ে বেশি ভয় দেখানো ঠিক হবে না। লোকগুলো তাকে পাশে দাঁড়িয়ে থাকা গাড়ির দিকে নিয়ে গেল।
সীমা গাড়ির কাছে পৌঁছতেই হঠাৎ তাদের মধ্যে একজন গাড়ির দরজা জোরে খুলল এবং অন্যজন তার হাত ধরে ফেলল। সীমার বুঝতে দেরি হলো না যে কিছু ভুল হচ্ছে। তিনি হাত ছাড়ানোর চেষ্টা করলেন, কিন্তু তাদের সংখ্যা বেশি ছিল। কেউ তার মুখ চেপে ধরার চেষ্টা করল, কেউ তাড়াতাড়ি গাড়িতে ঠেলে দিল। গাড়ির দরজা বন্ধ হলো এবং গাড়ি তীব্র গতিতে এগিয়ে চলল। সীমার বুক দুরুদুরু করছিল, কিন্তু তার মুখে ভয় ছিল না। ভেতর থেকে তার মস্তিষ্ক পুরোপুরি সজাগ হয়ে গিয়েছিল। তিনি বুঝতে পারছিলেন যে এরা কোনো সাধারণ লোক নয়, এটি কোনো পরিকল্পিত কাজ। তিনি নিজেকে শান্ত রাখলেন। তিনি ভাবলেন, এখন ঘাবড়ানো বৃথা। সবচেয়ে জরুরি হল পরিস্থিতি বোঝা এবং সঠিক সময়ের অপেক্ষা করা। বন্ধুরা, গাড়ি দ্রুত গতিতে এগোচ্ছিল। ভেতরে গুমোট নিস্তব্ধতা ছিল। শুধু ইঞ্জিনের আওয়াজ আর চাকার রাস্তায় ধাক্কা খাওয়ার শব্দ শোনা যাচ্ছিল। ডিএসপি সীমা শর্মা পিছনের সিটে বসেছিলেন। তার দুপাশে দুজন লোক বসেছিল এবং সামনে ড্রাইভারের পাশে আরও একজন। গাড়ির কাঁচ কালো ছিল, বাইরে কিছু পরিষ্কার দেখা যাচ্ছিল না। সীমা নিজেকে শান্ত রাখলেন। তার হাত কাঁপছিল না, আওয়াজও টলেনি। তিনি জানতেন যে ভয় দেখানো এদের আরও শক্তি দেবে। কিছুক্ষণ কেউ কিছু বলল না। তারপর সামনে বসা লোকটি আয়নায় তাকিয়ে বলল, চুপচাপ বসে থাকো, বেশি চালাকি করার দরকার নেই। তার গলায় দাপট ছিল, যেন সে রোজ এই কাজই করে। সীমা মাথা নেড়ে সায় দিলেন, যেন তিনি ভয় পেয়েছেন। ভেতর থেকে তার মস্তিষ্ক প্রতিটি ছোট বিষয় নোট করছিল। কে কোথায় বসে আছে, কার আওয়াজ কেমন, গাড়ি কোন দিকে যাচ্ছে, রাস্তা কাঁচা না পাকা, কটা মোড় এলো, এই সব কথা তিনি মনে মনে গুনছিলেন। কিছুক্ষণ পর গাড়ি একটা নির্জন জায়গায় মোড় নিল। রাস্তা খারাপ ছিল। ঝাঁকুনি থেকে পরিষ্কার বোঝা যাচ্ছিল যে শহর এখন অনেক পিছনে ফেলে আসা হয়েছে। সামনে বসা লোকটি হাসতে হাসতে বলল, মনে হয় ম্যাডাম বুঝতে পেরেছেন যে আজকের যাত্রা লম্বা। তার সাথে বসা অন্য লোকগুলো হেসে উঠল। তাদের হাসিতে কোনো আনন্দ ছিল না, ছিল শুধু অভদ্রতা আর অহংকার। সীমা হালকা ভীত স্বরে বললেন, আপনারা আমাকে কেন নিয়ে যাচ্ছেন? আমি আপনাদের কি ক্ষতি করেছি? এই প্রশ্ন তিনি ইচ্ছে করেই করেছিলেন, যাতে এই লোকগুলো কথা বলে এবং বেশি বেশি তথ্য বাইরে আসে। পিছনে বসা লোকটি বলল, আরে বোন, বেশি প্রশ্ন করো না, এখানে প্রশ্ন করার অনুমতি নেই। তারপর সে সামনের জনকে বলল, মনে হয় শহরের মেয়ে, বেশি বুদ্ধি দেখানোর অভ্যাস আছে। সীমা এই কথা মন দিয়ে শুনলেন। শহরের এই কথাটি তার জন্য গুরুত্বপূর্ণ ছিল। এর মানে ছিল যে এই লোকগুলো তাকে পুরোপুরি অচেনা আর দুর্বল ভাবছে। গাড়ি প্রায় আধ ঘন্টা ধরে চলল। তারপর একটা বড় লোহার গেটের সামনে থামল। গেটের বাইরে আরও দুজন লোক দাঁড়িয়েছিল। গাড়ি থামতেই কারা তাড়াতাড়ি গেট খুলল এবং গাড়ি ভেতরে চলে গেল। গেট বন্ধ হতেই ভেতরে অদ্ভুত নিস্তব্ধতা ছেয়ে গেল। চারদিকে উঁচু দেওয়াল ছিল। ভেতরে কিছু পুরনো ঘর, এক বিশাল উঠোন এবং এক পাশে একটা পুরনো ট্রাক দেখা যাচ্ছিল। সীমাকে গাড়ি থেকে নামানো হলো। এক লোক তার হাত ধরে টানল, কিন্তু সীমা কোনো প্রতিবাদ না করে তার সাথে চলাই ভালো মনে করলেন। তাকে একটা ঘরে নিয়ে যাওয়া হলো। ঘরটা পরিষ্কার ছিল না, কিন্তু এমনও নয় যে কোনো জরাজীর্ণ ধ্বংসস্তূপ। এর মানে পরিষ্কার যে এখানে রোজ যাতায়াত থাকে। ঘরে একটা ভাঙা চেয়ার, একটা টেবিল আর কোনায় পড়ে থাকা একটা গদি ছিল। এক লোক দরজা বাইরে থেকে বন্ধ করে দিল। তালা লাগানোর আওয়াজ পরিষ্কার শোনা গেল। সীমা এখন একা ছিলেন। কিছুক্ষণ তিনি চুপচাপ দাঁড়িয়ে রইলেন। তারপর ধীরে ধীরে গদির ওপর বসলেন। তার মুখে ভয়ের অভিনয় ছিল, কিন্তু চোখে পুরো হুঁশ। কিছুক্ষণ পর দরজা খুলল আর সেই লোকটাই ভেতরে এলো যে আগে প্রশ্ন করছিল। তার হাতে মোবাইল ছিল। সে বলল, নাম কি? সীমা ধীর গলায় বললেন, সীমা। সে জিজ্ঞেস করল, কোথায় থাকো? সীমা জবাব দিলেন, পাশের শহরে। লোকটা হাসতে হাসতে বলল, খুব ভালো, এখানে থাকলে গ্রামের হাওয়া লাগবে। কিছুক্ষণ পর আরও দুজন ভেতরে এলো। তারা নিজেদের মধ্যে কথা বলতে লাগলো, হয়তো ইচ্ছে করেই, যাতে সীমা শুনতে পান। একজন বলল, আজ সাহিব খুশি হবেন। অন্যজন বলল, হ্যাঁ, নতুন এসেছে, শহরের মেয়ে, বেশি প্রশ্ন করে। তৃতীয়জন বলল, ভয় পেও না, এখান থেকে কেউ সরাসরি যায় না, যে এসেছে সে নিয়ম মানবে। সীমা এখন ধীরে ধীরে বুঝতে পারছিলেন যে এটা কোনো সাধারণ জায়গা নয়, এখানে কোনো বড় লোকের দাপট চলে। কিছুক্ষণ পর বাইরে থেকে আওয়াজ এলো। কেউ খুব রাগের সাথে কথা বলছিল। সব ঠিক আছে তো? এই গলা আলাদা ছিল, ভারী আর অহংকারী। ভেতরে বসা লোকগুলো তক্ষুনি সোজা হয়ে দাঁড়ালো। একজন বলল, হ্যাঁ সাহেব, সব কন্ট্রোলে আছে। সীমা বুঝে নিলেন যে এটি সেই লোক যার নামেই সব চলছে। কিছুক্ষণ পর দরজা আবার খুলল আর এক মাঝবয়সী লোক ভেতরে এলো। সাদা পোশাক, গলায় মোটা চেন আর চোখে অহংকার। সে সীমাকে ওপর থেকে নিচ পর্যন্ত দেখতে লাগলো। নাম শুনেছি তোমার, সে বলল। এখানে কেন ঘুরছিলে? সীমা ভয়ের সাথে জবাব দিলেন, বৃন্দাবন থেকে ফিরছিলাম, ভুল হয়ে গেছে। লোকটা হাসল, এখানে ভুল হয় না, এখানে সব কাজ ভেবে চিন্তে করা হয়। তারপর সে বাইরে দাঁড়ানো লোকগুলোকে বলল, খেয়াল রেখো, বেশি হাঙ্গামা যেন না হয়, আজকাল পরিস্থিতি ঠিক নেই। তার চলে যাওয়ার পর বাইরে বসা লোকগুলো নিজেদের মধ্যে কথা বলতে লাগল। সীমা মন দিয়ে সব শুনছিলেন। কথার ফাঁকে তিনি জানতে পারলেন যে এই জায়গাটি বিধায়ক হরিশঙ্কর যাদবের আস্তানা।
এখানে জমির কাগজপত্র রাখা হয়, মানুষকে ভয় দেখানো হয়, আর যে মানে না তাকে উচিত শিক্ষা দেওয়া হয়। পুলিশেও কিছু লোক মিলে আছে, তাই কোনো অভিযোগ টেকে না। সীমার ভেতরে একটা আগুন জ্বলে উঠল, কিন্তু মুখে তিনি কিছুই দেখালেন না। এখন তার কাছে পরিষ্কার হয়ে গিয়েছিল যে তিনি কোনো বড় ষড়যন্ত্রের মাঝখানে চলে এসেছেন। এটা শুধু তার অপহরণ ছিল না, বরং এক বড় অপরাধের উৎস ছিল। তিনি মনে মনে ঠিক করে নিলেন যে যদি তিনি এখান থেকে সুরক্ষিত বেরোতে পারেন, তবে এই জায়গা এবং এর সাথে জড়িত প্রতিটি লোককে আইনের সামনে এনে ছাড়বেন। এটি এখন শুধু একজন অফিসারের কর্তব্য ছিল না, বরং একজন মানুষের দায়িত্ব ছিল। প্রিয় বন্ধুরা, রাত বাড়তে লাগল। ঘরের বাইরে কোলাহল কমে গিয়েছিল, কিন্তু পুরোপুরি শেষ হয়নি। কখনো কারোর হাঁটার শব্দ আসছিল, কখনো দূর থেকে হাসি বা গালি শোনা যাচ্ছিল। ডিএসপি সীমা শর্মা গদির ওপর বসেছিলেন, কিন্তু তার নজর বাইরের প্রতিটি ছোট আওয়াজের ওপর ছিল। এখন তিনি পরিষ্কার বুঝতে পেরেছিলেন যে এই জায়গা শুধু ভয় দেখানো বা টাকা আদায়ের জন্য নয়, বরং এখানে অনেক বড় অন্যায়ের খেলা চলছে। এটি কোনো এক দুজন লোকের কাজ ছিল না, বরং পুরোপুরি সাজানো একটা তন্ত্র ছিল, যাতে ক্ষমতা, টাকা আর শাসন সব জড়িত ছিল। কিছুক্ষণ পর দরজা আবার খুলল। এবার এক লোক ভেতরে এলো, যাকে বাকি গুন্ডাদের থেকে আলাদা মনে হচ্ছিল। তার পোশাক পরিষ্কার ছিল, মুখে ধূর্তটা ছিল, আর কথা বলার ধরনও কিছুটা শিক্ষিতের মতো। সে চেয়ার টেনে বসে বলল, ভয় পেয়েছ? সীমা মাথা নিচু করে ধীর গলায় বললেন, আমাকে বাড়ি যেতে হবে। লোকটা হাসল আর বলল, এখান থেকে কেউ সরাসরি বাড়ি যায় না, আগে আপোষ হয়। সীমা জিজ্ঞেস করলেন, কিসের আপোষ? সে আয়েশ করে বলল, যা বলা হবে তাই করতে হবে, বেশি প্রশ্ন করো না। তারপর সেই লোকটা নিজে থেকেই বলতে লাগল, যেন নিজের ক্ষমতা দেখাতে তার মজা লাগছে। সে জানালো যে এই এলাকা বিধায়ক হরিশঙ্কর যাদবের নির্দেশে চলে। এখানে যে জমি দেখা যায় সেগুলো আসলে গরিব কৃষকদের ছিল, কিন্তু ভয় আর জাল কাগজ দিয়ে সব কেড়ে নেওয়া হয়েছে। যে মানে না তাকে তুলে আনা হয়, কখনো ভয় দেখানো হয়, আবার কখনো গায়েব করে দেওয়া হয়। পুলিশ আর কিছু অফিসার আগে থেকেই মিলে আছে, তাই কেউ কিছু করতে পারে না। সীমা প্রতিটি কথা মন দিয়ে শুনছিলেন। তার এখন কোনো ফাইলের দরকার ছিল না, সত্যিটা নিজে থেকেই তার সামনে উন্মোচিত হচ্ছিল। সেই লোকটি উঠে বাইরে চলে গেল, আর দরজা আবার বন্ধ হয়ে গেল। সীমা একা রয়ে গেলেন। তিনি চারদিকে নজর ঘোরালেন। ঘরের এক কোণায় পুরনো আলমারি রাখা ছিল, যার দরজা কিছুটা খোলা ছিল। সুযোগ বুঝে তিনি ধীরে ধীরে উঠলেন আর আলমারির কাছে গেলেন। ভেতরে কিছু ফাইল, কাগজ আর রেজিস্টার পড়েছিল। আলো কম ছিল, কিন্তু যা দেখা যাচ্ছিল তাই যথেষ্ট ছিল। জমির ম্যাপ, নাম বদল করা কাগজ, আঙুলের ছাপ আর কিছু ফাঁকা স্ট্যাম্প পেপার। সীমার সন্দেহ এখন নিশ্চিত বিশ্বাসে বদলে গিয়েছিল। এই পুরো খেলাটা ছিল জমি লুট করার। তিনি তক্ষুনি নিজের মাথায় পরিকল্পনা করা শুরু করলেন। তিনি জানতেন যে এখন পরিচয় জানানো ঠিক হবে না। যদি তিনি নিজেকে ডিএসপি বলেন, তবে হয়তো তাকে মেরে ফেলা হবে, অথবা সব প্রমাণ লোপাট করে দেওয়া হবে। তাই তাকে চুপচাপ সব দেখতে আর বুঝতে হতো। কিছুক্ষণ পর বাইরে থেকে আওয়াজ এলো। দুজন লোক নিজেদের মধ্যে কথা বলছিল। কাল সকালে সাহেব আসবেন, একজন বলল। অন্যজন বলল, হ্যাঁ, তখন এই মহিলার ফয়সালা হবে। এটি শুনে সীমা বুঝতে পারলেন যে সময় খুব কম। রাতের শেষ প্রহরে হঠাৎ বাইরে শোরগোল হলো। কেউ বলল, পুলিশের গাড়ি দেখা গেছে। অন্যজন জবাব দিল, ঘাবড়াস না, নিজেদেরই লোক। এই কথা সীমার জন্য খুব গুরুত্বপূর্ণ ছিল। এর মানে পরিষ্কার যে পুলিশও এই খেলায় সামিল আছে। কিছুক্ষণ পর শোরগোল শান্ত হলো। সীমা ঠিক করে নিলেন যে এখন তাকে নিজেকেই পথ বের করতে হবে। তিনি নিজেকে দুর্বল আর ভীতু দেখানোর সিদ্ধান্ত নিলেন, যাতে গুন্ডারা অসতর্ক হয়ে যায়। সকাল হওয়ার আগে এক লোক খাবারের থালা নিয়ে ভেতরে এলো। রুটি আর ডাল রেখে সে বাইরে যেতে লাগল। সীমা কাঁপা গলায় বললেন, ভাই, একটু জল দাও। সেই লোকটা থামল আর জল দিতে গেল। এই ফাঁকে সীমা তাড়াতাড়ি মোবাইল বের করে কিছু ছবি নিলেন আর ছোট একটা রেকর্ডিং চালু করে দিলেন। বেশিক্ষণ নয়, শুধু কয়েক সেকেন্ড, কিন্তু সেটুকুই যথেষ্ট ছিল। তিনি জানতেন যে কখনো কখনো ছোট প্রমাণও বড় অপরাধের পর্দা ফাঁস করে দেয়। জল দিয়ে সেই লোকটি চলে গেল। সীমা স্বস্তির নিঃশ্বাস ফেললেন। এখন তার কাছে এই জায়গার সত্যতার প্রমাণ ছিল, কিন্তু আসল চ্যালেঞ্জ এখনও বাকি ছিল। কিছুক্ষণ পর সেই শিক্ষিত লোকটা আবার এলো।
সে বলল, তৈরি থাকো, আজ তোমাকে সাহেবের সামনে নিয়ে যাওয়া হবে। সীমা ভয়ের নাটক করলেন আর বললেন, আমাকে ছেড়ে দিন, আমি কাউকে কিচ্ছু বলবো না। লোকটা হাসল আর বলল, এখান থেকে বাইরে যাওয়ার জন্য শুধু এটুকু বলা যথেষ্ট নয়। সীমা এখন পরিষ্কার দেখতে পাচ্ছিলেন যে এই লোকটা শুধু গুন্ডা নয়, বরং পুরো নেটওয়ার্কের অংশ। সে মানুষকে ভয়ও দেখাতো, আবার লোভও দেখাতো। সীমা মনে মনে ঠিক করলেন যে তিনি তার প্রতিটি কথা মন দিয়ে শুনবেন এবং তাকেই তার বিরুদ্ধে ব্যবহার করবেন। তিনি এখন এটাও বুঝেছিলেন যে বিধায়ক নিজে সামনে খুব কম আসে, কিন্তু তার নামের ভয় সব জায়গায় চলে। যখন তাকে বাইরে নিয়ে যাওয়া হলো, তখন উঠোনে দাঁড়িয়ে ডিএসপি সীমা শর্মা চারদিকে নজর ঘোরালেন। সকালের হালকা আলো ছড়িয়ে পড়ছিল, কিন্তু সেই জায়গার বাতাসে এখনও ভয় আর গুমোট ভাব ছিল। সামনে বসা লোকগুলো সাধারণ কথাবার্তা বলছিল, যেন এই সব তাদের রোজকার কাজ। কেউ চা খাচ্ছিল, কেউ মোবাইলে কথা বলছিল, কেউ হাসতে হাসতে গালি দিচ্ছিল। সীমার কাছে এইসব নতুন ছিল না, কিন্তু এবার তফাৎ এই যে তিনি নিজে সেই জালের ভেতরে দাঁড়িয়েছিলেন, যার বিরুদ্ধে তিনি এতদিন বাইরে থেকে ব্যবস্থা নিয়ে আসছিলেন। কিছুক্ষণ পর সেই মাঝবয়সী লোক যাকে সবাই সাহেব বলছিল, সে সেখানে এলো। তার সাথে দুজন পুলিশও ছিল। তাদের উর্দিতে কোনো ভাঁজ ছিল না, জুতো চকচক করছিল আর মুখে কোনো ধরনের সংকোচ ছিল না। সীমা এইসব দেখলেন আর মনে মনে বুঝে নিলেন যে এখন এই মামলা শুধু গুন্ডাদের মধ্যে সীমাবদ্ধ নেই, এটি ক্ষমতা, পুলিশ আর অপরাধের এক মিলিত খেলা। সাহেব সীমার ওপর এক পলক নজর দিল আর বলল, বেশি সময় রাখবো না, একে কাজ মেটাও। তার বলার ঢং এমন ছিল যেন সে কোনো মানুষের নয়, বরং কোনো জিনিসের কথা বলছে। সীমাকে আবার সেই ঘরেই নিয়ে যাওয়া হলো, কিন্তু এবার দরজা পুরোপুরি বন্ধ করা হলো না। বাইরে দুজন লোক বসেছিল। হয়তো তাদের মনে হচ্ছিল যে এখন এই মহিলা কোথাও পালাতে পারবে না। এটাই সেই সুযোগ ছিল যার অপেক্ষা সীমা করছিলেন। তিনি নিজেকে ক্লান্ত আর ভেঙে পড়া অবস্থায় দেখালেন, মাথা নিচু করে নিলেন, চোখ বন্ধ করে নিলেন, যেন তার এখন আর কোনো কিছুর তোয়াক্কা নেই। বাইরে বসা লোকগুলো ধীরে ধীরে ঢিলে হতে লাগল। তাদের মধ্যে একজন বলল, এ তো খুব ভয় পেয়ে গেছে মনে হয়। অন্যজন হাসল, আর কি, এখানে এসে সবাই এমন হয়ে যায়। ঘরের ভেতর সীমা ধীরে ধীরে চারদিকে নজর দিতে শুরু করলেন। দেওয়ালের পাশে একটা পুরনো কাঠের বাক্স রাখা ছিল, যার উপর ধুলো জমেছিল। পাশেই একটা টেবিলে কিছু ফাইল খোলা পড়েছিল। হয়তো তাড়াহুড়ো করে কেউ সেগুলো গুছিয়ে রাখেনি। সীমা খুব সাবধানে বাক্সের দিকে পা বাড়ালেন। প্রতিটি আওয়াজে তার বুক দুরুদুরু করছিল, কিন্তু মুখে কোনো ভাবান্তর ছিল না। তিনি বাক্স খুললেন। ভেতরে কিছু কাগজ, একটা পুরনো ডায়েরি আর কিছু ফটো পড়েছিল। ডায়েরির পাতা উল্টাতেই তিনি অনেক নাম দেখতে পেলেন, তারিখ দেখতে পেলেন, আর টাকার অঙ্ক লেখা ছিল। এটি পরিষ্কার হিসেব ছিল কে কত টাকা দেয় আর কার কাছে পৌঁছানো হয়। সীমা তাড়াতাড়ি নিজের ওড়নার নিচে লুকিয়ে রাখা ছোট ক্যামেরা চালু করলেন আর ওই পাতাগুলোর ছবি নিতে লাগলেন। তিনি ডায়েরির কিছু অংশ রেকর্ডও করলেন। তার হাত দ্রুত কাজ করছিল, কিন্তু মস্তিষ্ক পুরোপুরি শান্ত ছিল। তিনি জানতেন যে একটিও ভুল প্রাণঘাতী হতে পারে। তখনই বাইরে কারোর কাশির শব্দ এলো। সীমার সাথে সাথে পিছিয়ে এলেন আর আবার গদির ওপর বসে পড়লেন, যেন কিছুই হয়নি। কিছুক্ষণ পর এক লোক ভেতরে উকি দিয়ে বলল, ঠিক আছে তো? সীমা মাথা নাড়লেন আর দুর্বল গলায় বললেন, জল। সেই লোকটি বিড়বিড় করতে করতে চলে গেল। সীমা স্বস্তির নিঃশ্বাস ফেললেন। এখন তার কাছে শুধু অনুমান ছিল না, ছিল অকাট্য প্রমাণ। ডায়েরি, কাগজ আর চারপাশের পরিবেশ সবকিছু এই কথা সাক্ষ্য দিচ্ছিল যে এখানে এক অবৈধ তন্ত্র চলছে। দুপুর হতে হতে বাইরে কোলাহল বাড়তে লাগল। কিছু নতুন মুখ এলো, কিছু লোক তাড়াতাড়ি বেরোতে লাগল। সীমা কথাবার্তা থেকে বুঝতে পারলেন যে কোনো ডিল হওয়ার তোড়জোড় চলছে। টাকা আর জমি সংক্রান্ত কোনো বড় ফয়সালা হতে চলেছে। এটি তার জন্য আরও একটি সুযোগ ছিল। তিনি ঠিক করলেন যে এখন চুপ থাকা যথেষ্ট নয়, তাকে সঠিক সময়ে সঠিক চাল চলতে হবে। সন্ধ্যের দিকে তাকে আবার বাইরে আনা হলো। এবার পরিবেশ কিছুটা বদলে গিয়েছিল। সব লোক সতর্ক দেখাচ্ছিল। সাহেব বলল, আজ একে অন্য কোথাও নিয়ে যেতে হবে। সীমা বুঝতে পারলেন যে হয়তো এবার তাদের এখান থেকে সরানো হচ্ছে, যাতে কোনো সূত্র বাকি না থাকে। এটি শুনে তার ভেতরে হালকা অস্বস্তি হলো, কিন্তু তিনি নিজেকে সামলে রাখলেন। তিনি ভাবলেন যে যদি এখান থেকে বেরিয়ে যান, তবে হয়তো আর কখনো এতটা ভেতরে ঢোকার সুযোগ পাবেন না। গাড়ির প্রস্তুতি শুরু হলো। তখনই সীমা হঠাৎ ভীত স্বরে বললেন, আমার খুব ভয় লাগছে, আমার কিছু করবেন না, আমি সব মেনে নেব। তার এই কথা শুনে কিছু লোক হেসে উঠল। কেউ বলল, দেখো, শেষমেশ বুদ্ধি হলো। এরই মাঝে সীমা সুযোগ বুঝে নিজের মোবাইল থেকে একটা ছোট মেসেজ পাঠিয়ে দিলেন। এটি কোনো বড় বার্তা ছিল না, শুধু একটা নির্দিষ্ট কোড আর লোকেশনের ইঙ্গিত। এটি সেই কোড ছিল যা তিনি তার ভরসাযোগ্য ঊর্ধ্বতন অফিসারকে আগে থেকেই শিখিয়ে রেখেছিলেন। যদি এই মেসেজ পৌঁছে যায়, তবে সাহায্য নিশ্চয়ই আসবে।
মেসেজ পাঠিয়েই সীমা ফোন আবার লুকিয়ে ফেললেন। তার বুক জোরে ধড়ফড় করছিল, কিন্তু মুখে এখনও সেই অসহায়তার মুখোশ ছিল। গাড়ি স্টার্ট হলো আর বাইরে বেরোতে লাগল। সীমা জানলা দিয়ে বাইরে দেখছিলেন। তিনি জানতেন না যে আগে কি হবে, কিন্তু তার পূর্ণ বিশ্বাস ছিল যে এখন এই খেলা বেশিক্ষণ চলবে না। তিনি যা দেখেছেন, যা শুনেছেন এবং যা রেকর্ড করেছেন তা এই অন্ধকার সাম্রাজ্য পতনের জন্য যথেষ্ট ছিল। এখন শুধু সঠিক সময়ের অপেক্ষা ছিল, আর সীমা শর্মা অপেক্ষা করতে জানতেন। গাড়ি দ্রুত এগিয়ে যাচ্ছিল। ডিএসপি সীমা শর্মা পিছনের সিটে বসেছিলেন, চোখ বাইরের দিকে, কিন্তু মস্তিষ্ক পুরোপুরি ভেতরে চলা গণনায় ব্যস্ত ছিল। রাস্তা এখন শহরের দিকে যাচ্ছে না, এটি পরিষ্কার হয়ে গিয়েছিল। রাস্তা সরু হয়ে আসছিল, চারপাশে ঝোপঝাড় আর ফাঁকা জমি ছিল। এটি সেই এলাকা ছিল যেখানে প্রায়শই কোনো আওয়াজ পৌঁছয় না, আর যা হয় তা ধামাচাপা দিয়ে দেওয়া হয়। সীমা বুঝতে পেরেছিলেন যে এই লোকগুলো প্রমাণ লোপাট করতে বা তাকে অন্য কোথাও লুকিয়ে ফেলার প্রস্তুতিতে আছে। এটাই সেই মোড় ছিল যেখানে একটা ছোট ভুল সব শেষ করে দিতে পারে। গাড়ি হঠাৎ থামল। সামনে একটা পুরনো ফার্ম হাউস ছিল, চারদিকে উঁচু দেওয়াল আর ভেতরে অশ্বত্থ গাছের বড় গাছ। এখানকার পরিবেশ আগের জায়গার চেয়েও বেশি বিপজ্জনক মনে হচ্ছিল। গাড়ি থেকে নামতেই সীমাকে চারদিক থেকে ঘিরে নেওয়া হলো। এক লোক বলল, এখন আর নাটক নয়, ভেতরে চলো। সীমা প্রতিবাদ না করে এগিয়ে গেলেন। তিনি জানতেন যে এখন প্রতিবাদের মানে হবে সরাসরি বিপদকে ডেকে আনা। তাকে ভেতরে একটা ঘরে বসানো হলো। এই ঘরটা আগের চেয়ে আলাদা ছিল, বেশি পরিষ্কার কিন্তু বেশি নির্জন। দরজা বন্ধ হলো আর বাইরে পাহারা বসে গেল। কিছুক্ষণ পর দরজা খুলল। এবার সামনে স্বয়ং বিধায়ক হরিশঙ্কর যাদব দাঁড়িয়েছিল। তার মুখে সেই অহংকার আর ক্ষমতার নেশা। সে চেয়ার টেনে সীমার সামনে বসে বলল, খুব ঘুরছিলে তুমি, বেশি বুদ্ধিমান সাজছিলে। সীমা ভয়ের সাথে মাথা নিচু করে নিলেন। বিধায়ক আরও বলল, তোমার মতো মহিলারা প্রায়ই পথে পাওয়া যায়, কিন্তু কেউ কেউ বেশি কথা বলতে থাকে, তাই জরুরি হয়ে পড়ে যে তাদের বোঝানো হোক। তার গলায় শীতলতা ছিল, যেন এই সব তার কাছে খুব সাধারণ কাজ। সীমা কাঁপা গলায় বললেন, আমার ভুল হয়ে গেছে, আমাকে ছেড়ে দিন। বিধায়ক হাসল আর বলল, ছাড়ব কি ছাড়ব না সেটা আমরা ঠিক করি। তারপর সে বাইরে দাঁড়িয়ে থাকা লোকদের বলল, খেয়াল রাখিস, কোনো গোলমাল যেন না হয়। তার যাওয়ার পর ঘরে আবার নিস্তব্ধতা ছেয়ে গেল। সীমার বুক দুরুদুরু করছিল, কিন্তু এখন তার ধৈর্য আরও মজবুত হয়ে গিয়েছিল। তিনি জানতেন যে তার পাঠানো কোড এখন সঠিক হাতে পৌঁছে গেছে। প্রায় 1 ঘন্টা পর বাইরে হঠাৎ কোলাহল বেড়ে গেল। কেউ চিৎকার করে বলল, গাড়ি আসছে। অন্যজন বলল, কোন গাড়ি? জবাব এলো, সরকারি। এই শব্দ শুনতেই পাহারায় থাকা লোকগুলোর মুখ শুকিয়ে গেল। সীমা প্রথমবার স্বস্তির নিঃশ্বাস ফেললেন, কিন্তু এখনও তিনি নিজেকে সামলে রাখলেন। কিছু মুহূর্তের মধ্যেই বাইরে সাইরেনের আওয়াজ প্রতিধ্বনিত হতে লাগল। এটি কোনো সাধারণ সাইরেন ছিল না, এটি সেই আওয়াজ ছিল যা সীমা খুব ভালো করেই চিনতেন। দরজা জোরে খুলল। ভেতরে সশস্ত্র পুলিশকর্মী ঢুকে এলেন। হাত ওপরে তোলো, এক কড়া আওয়াজ এলো। পাহারাদাররা ঘাবড়ে গেল। কারোর মাথায় আসছিল না যে এই সব এত দ্রুত কিভাবে হয়ে গেল। তখনই পিছন থেকে একজন ঊর্ধ্বতন অফিসার ভেতরে এলেন। তিনি সীমার দিকে তাকালেন। সীমা উঠলেন, সোজা হয়ে দাঁড়ালেন আর প্রথমবার নিজের আসল গলায় বললেন, আমি ডিএসপি সীমা শর্মা। এটি শুনতেই ঘরে থাকা প্রতিটি মানুষের মুখের রং উবে গেল। বাইরে পুরো ফার্ম হাউস পুলিশ ঘিরে ফেলেছিল। বিধায়ক হরিশঙ্কর যাদবকে ওখান থেকেই গ্রেফতার করে নেওয়া হলো। তার মুখ থেকে সব দাপট গায়েব হয়ে গিয়েছিল। সে চিৎকার করার চেষ্টা করছিল, কিন্তু এখন তার গলায় ভয় ছিল। তার সাথে থাকা গুন্ডাদের মাটিতে শুইয়ে হাতকড়া পরানো হচ্ছিল। পুলিশ প্রতিটি ঘর তল্লাশি করছিল। ফাইল, ডায়েরি, নগদ টাকা আর অস্ত্র সব উদ্ধার করা হচ্ছিল। সীমাকে বাইরে আনা হলো। সেখানে মিডিয়ার গাড়িও পৌঁছে গিয়েছিল। ক্যামেরা চলছিল। মানুষ এখন বুঝতে পারছিল যে এটি কোনো সাধারণ রেইড নয়। সীমা তার ঊর্ধ্বতন অফিসারকে পুরো ঘটনার বিবরণ দিলেন। তিনি জানালেন কিভাবে তাকে অপহরণ করে এখানে আনা হয়েছে, কিভাবে তিনি প্রমাণ সংগ্রহ করেছেন, আর কিভাবে পুরো নেটওয়ার্ক কাজ করছিল। প্রতিটি কথা রেকর্ড করা হচ্ছিল। কিছুক্ষণ পর বিধায়ককে পুলিশের জিপে বসানো হলো। যাওয়ার সময় সে সীমার দিকে তাকালো, কিন্তু এখন তার চোখে না কোনো হুমকি ছিল, না অহংকার, ছিল শুধু পরাজয়। সীমা তাকে শান্ত দৃষ্টিতে দেখলেন। তার কাছে এই জয় কোনো প্রতিশোধের ছিল না, বরং এটি ছিল ন্যায়ের শুরু। পুলিশি অভিযানের পর এলাকার মানুষ ধীরে ধীরে বাইরে আসতে লাগল। কিছু কৃষক, কিছু মজুর, কিছু মহিলা, তাদের মুখে ভয়ের সাথে সাথে প্রত্যাশাও ছিল। সীমা তাদের কাছে গেলেন আর বললেন, এখন আপনাদের আর ভয় পাওয়ার দরকার নেই, যা হয়েছে তার বিচার হবে।
মানুষের চোখে জল চলে এলো। কেউ বলল, আমাদের বিশ্বাসই হচ্ছিল না যে কেউ আমাদের জন্য আসবে। সীমা শুধু এইটুকু বললেন, আইন দেরি করতে পারে, কিন্তু বিচার হয়ই। সন্ধ্যা নামতে শুরু করেছিল। পুলিশের গাড়িগুলো একে একে বেরিয়ে যাচ্ছিল। ফার্ম হাউস এখন জনশূন্য লাগছিল, যেন তার সব শক্তি শেষ হয়ে গেছে। সীমা কিছুক্ষণ সেখানেই দাঁড়িয়ে রইলেন। তার মনে ক্লান্তি ছিল, কিন্তু তার চেয়েও বেশি সন্তুষ্টি। এই লড়াই এখনও পুরোপুরি শেষ হয়নি, কিন্তু সবচেয়ে বড় মোড় চলে এসেছে। এখন পরবর্তী পদক্ষেপ ছিল পুরো সিস্টেমের সাফাই, আর সীমা এর জন্য পুরোপুরি প্রস্তুত ছিলেন। বন্ধুরা, ফার্ম হাউসের অভিযানের পর পুরো এলাকা যেন হঠাৎ জেগে উঠেছিল। যেখানে কাল পর্যন্ত ভয়ে মানুষ জানলা বন্ধ করে দিত, সেখানে এখন পুলিশের উপস্থিতিতে মানুষ ধীরে ধীরে বাইরে বেরোতে শুরু করেছে। ডিএসপি সীমা শর্মাকে পাশের থানায় নিয়ে যাওয়া হলো, কিন্তু এবার তিনি কোনো আসামির মতো নয়, বরং সেই অফিসারের মতো পৌঁছালেন যার এক সিদ্ধান্ত পুরো এলাকার পরিস্থিতি বদলে দিয়েছে। থানার বাইরে দাঁড়িয়ে থাকা মানুষ তাকে চিনতে পারেনি, কিন্তু পুলিশ কর্মীদের বদলে যাওয়া ভাষা আর সেলিউট সব পরিষ্কার করে দিচ্ছিল যে আজ বড় কিছু ঘটেছে। শিবা থানায় বসেই প্রথম নির্দেশ দিলেন যে বিধায়ক হরিশঙ্কর যাদব সংক্রান্ত প্রতিটি কেস, প্রতিটি অভিযোগ আর প্রতিটি পুরনো ফাইল যেন পুনরায় খোলা হয়। কোনো মামলাই ধামাচাপা পড়ে থাকা উচিত নয়। তিনি পরিষ্কার বললেন যে আজ থেকে এই এলাকায় কারোর নাম চলবে না, শুধু আইন চলবে। তার কথায় রাগ ছিল না, কিন্তু এমন এক কঠোরতা ছিল যা কেউ উপেক্ষা করতে পারত না। যেসব পুলিশ কর্মীদের নাম ফাইলে এসেছিল তাদের মুখ শুকিয়ে গিয়েছিল। তারা এখন বুঝতে পেরেছিল যে এই মামলা চাপা পড়বে না। সেই দিন সন্ধে পর্যন্ত অনেক গ্রেফতারি হয়ে গিয়েছিল। যারা কাল পর্যন্ত নিজেদের ক্ষমতাশালী ভাবত, আজ হাতকড়া পরে মাথা নিচু করে বসেছিল। কিছু গুন্ডা কাঁদছিল, কিছু চুপ ছিল, কিছু বাহানা দিচ্ছিল, কিন্তু এখন কারোর কোনো কথাই শোনা হচ্ছিল না। সীমা প্রতিটি বয়ান মন দিয়ে শুনছিলেন, প্রতিটি কাগজ নিজে দেখছিলেন। তিনি জানতেন যে এখানে সামান্য ঢিল দেওয়া হলে এই লোকগুলো আবার মাথা তুলে দাঁড়াবে। পরের দিন গ্রামে এক খোলা বৈঠক রাখা হলো। এটি সেই গ্রাম ছিল যেখানে মানুষ কথা বলতে ভয় পেত। আজ প্রথমবার চৌপালে ভিড় জমেছিল। মহিলা, বৃদ্ধ, কৃষক, মজুর সবাই এসেছিল। তাদের মুখে ভয় কম আর কৌতূহল বেশি ছিল। ডিএসপি সীমা শর্মা সাধারণ কিন্তু রুচিসম্মত পোশাকে সেখানে পৌঁছালেন। না কোনো লোক দেখানো ব্যাপার ছিল, না কোনো ভাষণের প্রস্তুতি, শুধু সরাসরি কথা। তিনি বললেন যে আজ তিনি কোনো অফিসারের মতো নন, বরং একজন মানুষের মতো আপনাদের সাথে কথা বলতে এসেছেন। ধীরে ধীরে মানুষ বলতে শুরু করল। কেউ জানালো তার জমি কিভাবে কেড়ে নেওয়া হয়েছে, কেউ জানালো তার ছেলেকে কিভাবে হুমকি দেওয়া হয়েছে। এক মহিলার চোখে জল চলে এলো যখন সে নিজের সাথে হওয়া অপমানের কথা বলল। সীমা সব শুনতে থাকলেন, মাঝখানে থামালেন না বা কোনো তাড়াহুড়ো দেখালেন না। তিনি প্রতিটি বিষয় গুরুত্বের সাথে নিলেন। তিনি জানতেন যে এটি শুধু বয়ান নয়, এটি বছরের পর বছর জমে থাকা বেদনা। বৈঠকের পর তক্ষুনি কাজ শুরু হলো। যেসব জমি ভুলভাবে দখল করা হয়েছিল সেগুলোর মাপঝোঁক আবার শুরু হলো। পুরনো কাগজপত্র পরীক্ষা করা হলো, জাল নথিপত্র বাতিল করা হলো। কৃষকদের ভরসা দেওয়া হলো যে তাদের জমি তারা ফেরত পাবে। এই কাজ একদিনে হওয়া সম্ভব ছিল না, কিন্তু প্রথমবার মানুষের মনে হলো যে এবার সত্যি কিছু বদলাবে। সীমা পরিষ্কার বললেন যে এই লড়াই দীর্ঘ হবে, কিন্তু তিনি একে অসম্পূর্ণ রেখে যাবেন না। ওদিকে বিধায়ক হরিশঙ্কর যাদবকে জেলে পাঠিয়ে দেওয়া হয়েছিল। তার ক্ষমতা, তার প্রতিপত্তি সব বৃথা হয়ে গিয়েছিল। যেসব লোক কাল পর্যন্ত তার নাম শুনে কাঁপত, আজ সেই নাম নিয়ে রাগ প্রকাশ করছিল। তার সাথে জড়িত অনেক লোক নিজেরাই সত্যিটা স্বীকার করতে শুরু করেছিল। প্রতিটি জট খুলতে শুরু করেছিল। এটি শুধু এক ব্যক্তির গ্রেপ্তারি ছিল না, এটি ছিল পুরো সিস্টেম পরিষ্কার করার শুরু। কিছুদিন পর যখন পরিস্থিতি কিছুটা শান্ত হলো, সীমা আবার সেই পথ দিয়ে গেলেন যেখান থেকে তার সাধারণ যাত্রা শুরু হয়েছিল। এবার পরিবেশ বদলে গিয়েছিল। মানুষ তাকে দেখে মাথা নিচু করতে লাগল। কেউ হাত জোড় করল, কারোর চোখে কৃতজ্ঞতা ছিল। সীমা সবাইকে থামিয়ে বললেন যে তিনি কোনো দয়া করতে আসেননি, তিনি শুধু তাই করেছেন যা তার কর্তব্য ছিল। কিন্তু মানুষের কাছে এটি কর্তব্যের চেয়ে অনেক বেশি ছিল। এটি তাদের ভয় শেষ হওয়ার শুরু ছিল। সন্ধ্যায় সীমা যখন একা বসলেন, তখন তার বৃন্দাবনের সেই সকালের কথা মনে পড়ল। শান্ত দর্শন, সাধারণ পোশাক আর এক সাধারণ যাত্রা।
যদি সেই দিন তিনি উর্দিতে থাকতেন তবে হয়তো এই সব সত্যি কোনোদিন সামনে আসতো না। তিনি বুঝতে পারলেন যে কখনো কখনো সত্যি পর্যন্ত পৌঁছানোর জন্য পদ নয়, বরং মানুষ হয়ে চলতে হয়। সেই দিন ভগবানের দর্শন তাকে যে শান্তি দিয়েছিল, আজ সেই শান্তি তিনি বিচার করার সময় অনুভব করছিলেন। কয়েক সপ্তাহ পর এলাকায় পরিস্থিতি অনেকটা বদলে গিয়েছিল। পুলিশের ভয় শেষ হয়েছিল, কিন্তু আইনের শাসন বজায় ছিল। মানুষ এখন অভিযোগ করতে ভয় পেত না। থানার দরজা সত্যি খোলা থাকতে শুরু করেছিল। সীমার বদলি অন্য কোথাও হয়ে গেল, কিন্তু যাওয়ার সময় তিনি এক কথা পরিষ্কার করে দিয়ে গেলেন যে যদি এখানে আবার কোনো ভুল হয় তবে তিনি চুপ থাকবেন না। বন্ধুরা, এই পুরো গল্পের সারমর্ম এটাই যে আসল পরিবর্তন ক্ষমতা, পদ বা লোক দেখানো থেকে আসে না, বরং সঠিক নিয়ত, সাহস আর বিবেক থেকে আসে। ডিএসপি সীমা শর্মার এটি প্রমাণ করে দিলেন যে যখন কোনো অফিসার নিজের পদকে অহংকার নয় বরং সেবার মাধ্যম হিসেবে গণ্য করেন, তখন সেই পদ সমাজের জন্য আশীর্বাদ হয়ে যায়। তিনি উর্দির ওপর ভরসা না করে মানুষ হয়ে সত্যিটা বুঝেছেন, দেখেছেন আর তারপর সঠিক সময় ন্যায়ের হাতুড়ি চালিয়েছেন। নীতিশাস্ত্রে বলা হয়েছে যে ধর্ম সেটাই যা দুর্বলের রক্ষা করে, আর অধর্ম সেটাই যা শক্তির অহংকারে কাউকে পিষে দেয়। এই গল্পে বিধায়ক আর তার তন্ত্র অধর্মের প্রতীক, যে ভয়, লোভ আর মিথ্যের সাহায্যে মানুষের জমি, সম্মান আর আওয়াজ কেড়ে নিয়েছিল। অন্যদিকে সীমা শর্মা ধর্মের রূপ হয়ে সামনে এলেন, যিনি দেখালেন যে ধর্ম যখন ঘুমিয়ে আছে বলে মনে হয়, তখনও সে কোনো না কোনো রূপে জেগে থাকেই। এক মস্ত বড় শিক্ষা এটাও যে সত্যকে ধামাচাপা দেওয়া যেতে পারে, কিন্তু মেটানো যায় না। বছরের পর বছর ধরে চাপা পড়া কৃষক, মজুর আর মহিলাদের সত্যিটা একদিন সামনে আসতেই হতো। শুধু তাকে বাইরে আনার জন্য কারুর একজনের সাহস করার দরকার ছিল। নীতিশাস্ত্রে বলা হয়েছে যে যখন সজ্জন ব্যক্তিরা মৌন থাকেন, তখন দুর্জনরা শক্তিশালী হয়ে ওঠে।